আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সুস্থ ও সুন্দর আছো। তোমরা অনেকেই একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের পাঠগুলো আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছো। এজন্যে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তবে প্রথম অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পাঠ এখনও শেষ করা হয়নি। প্রথম অধ্যায় শেষ করে খুব শিগগিরই আমি দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তাই আজকেও আমরা প্রথম অধ্যায় থেকে পড়ব। আর তোমরা সকলেই জানো প্রথম অধ্যায়ের শিরোনাম হলো প্রাক ইসলামী আরব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা অ্যাসিরীয় ও হিব্রু সভ্যতা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব গ্রিক সভ্যতা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার পাঠশালা 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এটা আমার একান্ত অনুরোধ। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। গ্রিক সভ্যতা। আধুনিককালের গ্রিস ইউরোপ মহাদেশের একটি সুন্দর দেশ। এদেশের অধিবাসী ও ভাষা গ্রিক নামে পরিচিত। গ্রিক নামটি রোমানদের দেওয়া। বর্তমান গ্রিসকে কেন্দ্র করে গড়ে ওঠা গ্রিক সভ্যতার বিকাশের মধ্য দিয়েই মূলত ইউরোপের গৌরবময় ইতিহাসের যাত্রা শুরু হয়। এই সভ্যতা বিকাশের আগে ওই অঞ্চলে গড়ে উঠেছিল মিনীয় ও মাইসেনীয় সংস্কৃতি। মিনীয় সংস্কৃতির ভিত্তিমূল ছিল ইজিয়ান সাগরের ক্রিট দ্বীপ, আর গ্রিসের মাইসেনি শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে মাইসেনীয় সংস্কৃতি। মাইসেনীয় সংস্কৃতির সূচনা 1900 খ্রিস্টপূর্বাব্দে হলেও এর বিকাশ ঘটেছিল আরও পরে, অর্থাৎ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। মাইসেনীয়রা ছিল যোদ্ধা জাতি, এজন্য তারা একিয়ান নামে পরিচিতি লাভ করে। একিয়ানরা 1200 খ্রিস্টপূর্বাব্দের দিকে ডোরীয় জাতিগোষ্ঠীর হামলার শিকার হয়। ডোরীয়দের আক্রমণে একসময় সমস্ত ইজিয়ান অঞ্চল একিয়ানদের হাতছাড়া হয়। 1150 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে ডোরীয়রা একিয়ানদের পরাজিত করে মূল গ্রিক ভূখণ্ড দখল করে নেয়। ডোরীয় ও ইজিয়ান অঞ্চলের অধিবাসীরা দীর্ঘকাল একই সাথে বসবাস করে এক নতুন জাতি ও সংস্কৃতির জন্ম দেয়। এটি গ্রিক সভ্যতা নামে পরিচিত হয়। ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠীর এ মানুষেরা খ্রিস্টপূর্ব 338 অব্দ পর্যন্ত গ্রিক সভ্যতার বিকাশ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব গ্রিক সভ্যতার ভৌগোলিক অবস্থান সম্পর্কে। গ্রিস ইউরোপের দক্ষিণ পূর্বে অবস্থিত বলকান উপদ্বীপ। এর দক্ষিণাংশে ভূমধ্যসাগর, ইজিয়ান সাগর ও আয়োনিয়ান সাগর বেষ্টিত ছোট পাহাড়ি দেশ গ্রিস। ভূপ্রকৃতি দেশটিকে 3 ভাগে বিভক্ত করেছে, যথা দক্ষিণ, মধ্য ও উত্তর গ্রিস। মেসিডোনিয়ার অধিপতি দিগ্বিজয়ী বীর আলেকজান্ডারের শাসনামলে অর্থাৎ 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে এ সভ্যতার সীমানা গ্রিস পেরিয়ে আধুনিক মিশর, প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান হয়ে ভারতবর্ষের প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা যে ছবিটি দেখছো, এই ছবিটি হলো গ্রিক বীর আলেকজান্ডারের। গ্রিকদের রাজনৈতিক ইতিহাস। পুরো গ্রিক সভ্যতার সময়কাল ও রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করে একে 2টি ভাগে ভাগ করা যায়, যথা হেলেনিক যুগ ও হেলেনিস্টিক যুগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব হেলেনিক যুগ সম্পর্কে। মাইসেনীয় সভ্যতার পতনের পর গ্রিসের মূল ভূখণ্ডের 45,000 বর্গমাইল এলাকা জুড়ে একটি নতুন সভ্যতার যাত্রা শুরু হয়। দেবতা ডেউকালিয়ন এর পুত্র গ্রিক বীর হেলেনের নামানুসারে এটি হেলেনিক সভ্যতা নামে পরিচিতি লাভ করে। এ সভ্যতার সময়সীমা ছিল
খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতকের মাঝামাঝি থেকে খ্রিস্টপূর্ব 336 অব্দ পর্যন্ত। হোমারীয় যুগ খ্রিস্টপূর্ব 1100 থেকে 750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত গ্রিসের ইতিহাস জানার জন্য তেমন উল্লেখযোগ্য সূত্র পাওয়া যায় না। শুধু গ্রিক মহাকবি হোমারের রচিত মহাকাব্য ইলিয়াড ও ওডেসি থেকেই এ যুগের ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই গ্রিসের এ কালপর্বকে হোমারীয় যুগ বলা হয়। এ যুগের গ্রিক সমাজে পুরোহিত ও অভিযাত্রা উচ্চ শ্রেণী এবং কৃষক, কারিগর ও দাসরা নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। 800 খ্রিস্টপূর্বাব্দের দিকে গ্রিসে গ্রাম সম্প্রদায় ভেঙে যায় এবং এক একটি অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে এক একটি নগর রাষ্ট্র। অবস্থান ও কর্মকাণ্ডের ভিত্তিতে এ যুগে বিশেষ বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছিল সামরিক নগররাষ্ট্র স্পার্টা ও গণতান্ত্রিক নগররাষ্ট্র এথেন্স। এবার আমরা আলোচনা করব সামরিক নগররাষ্ট্র স্পার্টা সম্পর্কে। গ্রিক নগররাষ্ট্রগুলোর মধ্যে স্পার্টার বৈশিষ্ট্য ছিল একেবারে আলাদা। 800 খ্রিস্টপূর্বাব্দের দিকে পেলোপনেসাস অঞ্চলের যুদ্ধ উন্মাদ স্পার্টানরা মাইসেনীয়দের পরাজিত করে স্পার্টা দখল করে নিয়েছিল। শতাব্দীকাল ধরে মাইসেনীয়দের সাথে যুদ্ধে লিপ্ত এ জাতি মনে প্রাণে ছিল যুদ্ধবাজ। এজন্য তাদের শাসনাধীন স্পার্টাকে বলা হয় সামরিক নগররাষ্ট্র, যা ইংরেজিতে মিলিটারি স্টেট বলা হতো। স্পার্টা কার্যত ছিল একটি যুদ্ধ শিবিরের মতো। স্পার্টানরা সবসময়ই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যুদ্ধে লিপ্ত থাকত। যুদ্ধে বন্দী ব্যক্তিদের ভূমিদাস বানানো হতো। তারা হেল্ট নামে পরিচিত ছিল। যুদ্ধপ্রিয় স্পার্টার নারী পুরুষ সবাইকে বাধ্যতামূলকভাবে সামরিক শিক্ষা গ্রহণ করতে হতো। প্রায় সবসময়ই যুদ্ধে লিপ্ত থাকায় এ নগররাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারেনি। তাদের সংস্কৃতিও ততটা উন্নত ছিল না। গণতান্ত্রিক নগররাষ্ট্র এথেন্স গ্রিক সভ্যতার বিকাশের ক্ষেত্রে যেসব নগররাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তার মধ্যে এথেন্স প্রধান। কেননা যুদ্ধবাজ স্পার্টার সমসাময়িক এ নগররাষ্ট্রের অধিবাসীরাই বিশ্ব ইতিহাসে প্রথম রাজতন্ত্র থেকে বেরিয়ে এসে গণতন্ত্রের সূচনা করেছিল। সূচনা লগ্নে এথেন্সে রাজতন্ত্র প্রচলিত ছিল, তবে ধীরে ধীরে এ নগররাষ্ট্রের শাসন ব্যবস্থায় পরিবর্তন আসে। ডোরিয়দের আক্রমণে এথেন্সের রাজা কড্রোসের মৃত্যুর পর ক্ষমতা চলে যায় অভিজাতদের হাতে। এ সময়ের রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় অভিজাততন্ত্র। রাষ্ট্র পরিচালনায় তখন দুটি সংসদ ছিল, এক গোত্রপ্রধানদের নিয়ে গড়া এপিওপেগার্স এবং দুই সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত সমিতি এক্রেসিয়া। সপ্তম খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি রাষ্ট্র ব্যবস্থায় আবার পরিবর্তন আসে। এ সময় অর্থের মানদণ্ডে অভিজাত শ্রেণী গঠিত হতে থাকে। ফলে 650 থেকে 630 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে শাসন কাঠামোতে দেখা দেয় নতুন পরিবর্তন। এ সময় উচ্চ শ্রেণীর দায়িত্বপ্রাপ্তদের নিয়ে থেসমথেটিয়া এবং সাধারণ নাগরিকদের নিয়ে থাটের্স পরিষদ গঠিত হয়। এ সময় কয়েকজন বিখ্যাত ব্যক্তি সমাজ সংস্কারে এগিয়ে আসেন। এদের মধ্যে সালন, সিপিট্রেটস, ক্লিসথেনিস এবং পেরিক্লিসের নাম অগ্রগণ্য। অভিজাত বংশে জন্ম নেওয়া সালন ছিলেন সংস্কারকদের পথিকৃৎ। সালন পরবর্তী যুগে এথেন্সের সংস্কার কার্যক্রমকে পূর্ণাঙ্গতা এনে দেন এথেন্সের রাজা পেরিক্লিস। পেরিক্লিস 460 খ্রিস্টপূর্বাব্দে ক্ষমতায় এসে এথেন্সের শাসন ব্যবস্থায় নানামুখী সংস্কার করে একে গণতান্ত্রিক রূপ দেন। সামরিক নগররাষ্ট্র স্পার্টা ও গণতান্ত্রিক নগররাষ্ট্র এথেন্সের অবস্থান পাশাপাশি হওয়ায় স্বাভাবিকভাবেই এ দুটি নগররাষ্ট্রের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়েছিল। এ বৈরিতার জের ধরে তাদের মধ্যে ভয়াবহ যুদ্ধের সূত্রপাত হয়। এ যুদ্ধে এথেন্স ও তার মিত্র রাষ্ট্রগুলো নিয়ে ডেলিয়ান লীগ এবং স্পার্টা ও তার বন্ধু রাষ্ট্রগুলো নিয়ে গঠিত হয় পেলোপনেসীয় লীগ। খ্রিস্টপূর্ব 431 থেকে 404 অব্দে সংঘটিত এ যুদ্ধে এথেন্স পরাজিত হয়ে স্পার্টার অধীনে চলে যায়।
পরবর্তী সময়ে 338 খ্রিস্টপূর্বাব্দে এথেন্স মেসিডনের রাজা ফিলিপের দখলে গেলে হেলেনীয় যুগের পরিসমাপ্তি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব সভ্যতায় হেলেনিকদের অবদান সম্পর্কে। ধর্ম। হেলেনিক যুগে গ্রিকরা প্রকৃতি পূজা করত। বিভিন্ন দেবদেবীতে তাদের বিশ্বাস ছিল। গ্রিকদের প্রধান দেবতা ছিলেন জিউস, যিনি আকাশ ও বজ্রের দেবতা। তার স্ত্রী হেরা ছিলেন বাড়ির দেবী, অর্থাৎ বিবাহ ও পরিবার দেবী। সূর্য দেবতা অ্যাপোলো জীবন ও সঙ্গীতের দেবতা হিসেবেও পরিচিত ছিলেন। চিরকুমারী এথেনা ছিলেন জ্ঞান ও বায়ুর দেবী। এছাড়া অন্যান্য গ্রিক দেবদেবীর মধ্যে উল্লেখযোগ্য হলেন শিকারের দেবী আর্তেমিস, দেবতার দূত হার্মিস ও প্রেমের দেবী আফ্রোদিতি। জিউসের দুই ভাইও দেবতা হিসেবে বিবেচিত হতেন। এদের একজন সমুদ্র দেবতা পসেইডন ও পাতাল দেবতা হেডিস। গ্রিক পুরোহিতরা ধর্মমন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতেন। রাষ্ট্রের সহযোগিতা ও পুরোহিতদের প্রভাবে এ সময় গ্রিসে অনেকগুলো দৃষ্টিনন্দন মন্দির তৈরি হয়েছিল। এসব মন্দিরে অনেক সুনির্মিত মূর্তি রাখা হতো এবং প্রার্থনা ও জাঁকজমকপূর্বক পূজা অর্চনা চলত। দর্শন। হেলেনিকরা দর্শন চর্চার ক্ষেত্রেও অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। প্রকৃতির নানা বিষয় নিয়ে ভাবতে গিয়ে তারা দর্শন চর্চার বিকাশ ঘটিয়েছিল। মিলোটাসের দার্শনিক থেলিস 558 খ্রিস্টপূর্বাব্দে সূর্যগ্রহণের বৈজ্ঞানিক কারণ বিশ্লেষণ করেন। মানুষ ও পৃথিবীর উৎস নিয়ে ভাবতে গিয়ে এ সময় এক শ্রেণীর যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটেছিল, যাদের বলা হতো সোফিস্ট। এরা তরুণ সমাজের উপর বেশ প্রভাব ফেলেছিলেন। এ ধারার সবচেয়ে খ্যাতিমান দার্শনিক ছিলেন এথেন্সের সক্রেটিস। আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা ছিল তার দর্শনের প্রধান বিষয়। সক্রেটিসের মৃত্যুর পর তার ছাত্র প্লেটো এবং প্লেটোর পর তার ছাত্র অ্যারিস্টটল দর্শন চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্লেটো তার বিখ্যাত গ্রন্থ রিপাবলিক ও ডায়ালগস অব সক্রেটিস এবং অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থ রচনা করেন। সাহিত্য। গ্রিকরা বিশ্ব সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রাচীন গ্রিক সাহিত্যের নিদর্শন মহাকবি হোমারের ইলিয়ড ও ওডেসি মহাকাব্য ধ্রুপদী বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। এতে গ্রিকদের হাতে এশিয়া মাইনরের ট্রয় নগরী ধ্বংস হওয়া ও পরের ঘটনাপ্রবাহ লিপিবদ্ধ হয়েছে। প্রথম দিকে গ্রিক সাহিত্যে কাল্পনিক চিন্তার প্রাধান্য ছিল, পরবর্তী সময় তা কমে আসে। এক পর্যায়ে সাহিত্যের বিশেষ এক ধারা হিসেবে শোক সঙ্গীতের উন্মেষ হয়। শোক গীতি রচিত হতো দেশপ্রেমিক কোনো বীরের স্মৃতির উদ্দেশ্যে অথবা সমাজ সংস্কারের লক্ষ্যে। গীতি রচয়িতাদের মধ্যে বিখ্যাত ছিলেন সালন এবং মিমনাডমাস। নাটক। নাটক রচনায় হেলেনিকদের কৃতিত্বপূর্ণ অবদান রয়েছে। ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় এবং যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে সে সময় অনেকগুলো নাটক রচিত হয়েছিল। এ সময়কার বিখ্যাত নাট্যকার ছিলেন এসকাইলাস। তিনি প্রমিথিউস বাউন্ড ও আগামেমনন নাটক রচনা করেন, যা বিশ্ব সাহিত্যের অনন্য সম্পদ। এ সময়কার আরেকজন বিখ্যাত নাট্যকার হচ্ছেন সফোক্লিস। তিনি 100টির বেশি নাটক লিখেছিলেন। অ্যান্টিগনে ও ইলেক্ট্রা তার দুটি জনপ্রিয় নাটক। ইতিহাস। ইতিহাস রচনার ক্ষেত্রে হেলেনীয়রা ছিল পথিকৃৎ স্বরূপ। এ সময় ইতিহাসবেত্তা হেরোডোটাস গ্রিক পারস্য যুদ্ধের কাহিনী নিয়ে তার বিখ্যাত গ্রন্থ দ্য হিস্টোরিজ রচনা করেন। বস্তুত এই গ্রন্থ রচনার মধ্য দিয়েই বিশ্ব ইতিহাস লেখা শুরু হয়। এজন্য হেরোডোটাসকে ইতিহাসের জনক বলে অভিহিত করা হয়। অপর একজন খ্যাতনামা গ্রিক ঐতিহাসিক হলেন থুকিডাইডিস। যুক্তি ও তথ্য প্রমাণের ভিত্তিতে ইতিহাস রচনা করেছেন বলে তাকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়। বিজ্ঞান। হেলেনিক যুগে গ্রিক জ্ঞানবিজ্ঞানের ব্যাপক উন্নতি হয়েছিল। দার্শনিক থেলিস নিজে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে প্রমাণ করেন যে
প্রাকৃতিক নিয়মেই সূর্যগ্রহণ হয়ে থাকে। গ্রিক বিজ্ঞানীরা বেশ সাফল্যের সাথে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন। গণিতবিদ পিথাগোরাস জ্যামিতির উন্নয়নে অসাধারণ অবদান রাখেন। পৃথিবী যে গোলাকার তিনি তা গাণিতিকভাবে প্রমাণ করেন। বিজ্ঞানী অ্যানাক্সোগোরস প্রথম ধারণা দেন যে সূর্য হচ্ছে একটি উত্তপ্ত ও গলিত পাথরের পিণ্ড এবং চাঁদ সূর্যের আলোতেই আলোকিত হয়। হিপোক্রেটিস ছিলেন এ যুগের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। তিনি শরীরবিদ্যার উপর গবেষণা করে রোগের প্রাকৃতিক কারণ নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। হেলেনীয় স্থাপত্য ও ভাস্কর্য। হেলেনীয় যুগের গ্রিকরা স্থাপত্য ও ভাস্কর্য নির্মাণেও ব্যাপক পারদর্শিতা দেখিয়েছিল। বিশাল প্রাসাদ নির্মাণে তাদের বিশেষ কৃতিত্ব ছিল। চারকোনা ভিত্তির ওপর দাঁড়ানো চমৎকার স্তম্ভগুলো ছিল কারুকার্য খচিত। হেলেনীয় স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে গ্রিক ধর্মমন্দির, এথেন্সের দেবী এথেনার মন্দির ইত্যাদি। এ সময় ধর্মীয় চিন্তার উপর ভিত্তি করেই হেলেনীয় যুগে ভাস্কর্য শিল্পের বিকাশ ঘটেছিল। ফিদিয়াস হচ্ছেন গ্রিকদের সবচেয়ে খ্যাতিমান ভাস্কর। তিনি অপূর্ব দক্ষতায় 70 ফুট উচ্চতা বিশিষ্ট দেবী এথেনার মূর্তিটি নির্মাণ করেছিলেন। এছাড়া আয়রন ছিলেন বিখ্যাত ভাস্করদের অন্যতম। সঙ্গীত চর্চা। ধর্মীয় উৎসবে গান গাওয়ার প্রেরণা থেকে গ্রিসে সঙ্গীত চর্চার বিকাশ ঘটেছিল। সঙ্গীত চর্চার কারণে গ্রিসে নানা ধরনের সঙ্গীত কলার বিকাশ ঘটেছিল। তারা বাঁশি বাজাতে জানত এবং তাদের মধ্যে নানা ধরনের বাদ্যযন্ত্রের প্রচলন ছিল। অলিম্পিক খেলা। রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখেই গ্রিক রাজনীতিবিদরা 776 খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিক খেলা শুরু করেন। এক্ষেত্রে তাদের মূল উদ্দেশ্য ছিল প্রয়োজনে সব নগররাষ্ট্রের মধ্যে জাতীয় ঐক্যজোট তৈরি করা। প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াড়রা অংশগ্রহণ করত। ফলে এই খেলার সূত্র ধরে পারস্পরিক শত্রুতা অপসৃত হয়ে গ্রিকদের মধ্যে একটি সাংস্কৃতিক ঐক্য গড়ে ওঠে। হেলেনিস্টিক সভ্যতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব হেলেনিস্টিক সভ্যতা সম্পর্কে। গ্রিক সভ্যতার হেলেনীয় যুগের সমাপ্তি ঘটিয়ে ইতিহাসের ক্রমবিবর্তনে হেলেনিস্টিক যুগের যাত্রা শুরু হয়েছিল। হেলেনিস্টিক যুগের সৃষ্টিতে মহামতি আলেকজান্ডারের নাম ব্যাপকভাবে জড়িয়ে থাকলেও যুগের সূচনা হয়েছিল তার বাবা মেসিডোনের শাসক দ্বিতীয় ফিলিপের সময়ে। সব নগররাষ্ট্র নিয়ে তিনি পারস্যের বিরুদ্ধে হেলেনীয় সংঘ গঠন করেন, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগে দ্বিতীয় ফিলিপ গুপ্তঘাতকের হাতে নিহত হলে পুত্র আলেকজান্ডার ক্ষমতা গ্রহণ করে গ্রিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেন। তিনি হেলেনীয় সংঘের নেতা নির্বাচিত হয়ে 333 খ্রিস্টপূর্বাব্দে পারসিকদের পরাজিত করে এশিয়া মাইনর ও মিশরের কিছু অংশ দখল করেন। এরপর তিনি মিশরের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে 331 খ্রিস্টপূর্বাব্দে আরবেলার যুদ্ধে পারস্যের সম্রাট তৃতীয় দারিউসকে পরাজিত করেন এবং সম্রাট দারিউসের মৃত্যুর পর 330 খ্রিস্টপূর্বাব্দে সমগ্র পারস্য দখল করে ভারতের সীমান্ত পর্যন্ত অগ্রসর হন। মহামতি আলেকজান্ডার তার লক্ষ্যকে পূরণের জন্য নতুন নৌপথ আবিষ্কার করে প্রাচ্য ও প্রাতীচ্যের মধ্যে যোগসূত্র জোরদার করেন। এভাবে ধীরে ধীরে প্রাচ্য প্রাতীচ্যের মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং হেলেনীয় সভ্যতার সাথে পূর্বাঞ্চলীয় সভ্যতা ও সংস্কৃতির মিলন ঘটে এক নতুন সংস্কৃতির বিকাশ ঘটে। এই বিকশিত সংস্কৃতি হেলেনিস্টিক সভ্যতা নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব সভ্যতায় হেলেনিস্টিকদের অবদান সম্পর্কে। অর্থনৈতিক ক্ষেত্রে হেলেনিস্টিক যুগে ভারতবর্ষ থেকে চীন, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ইথিওপিয়া পর্যন্ত গ্রিকদের বাণিজ্যিক যোগাযোগ চালু হয়। বাণিজ্যিক প্রয়োজনে এ সময় জাহাজ নির্মাণ শিল্প, পোতাশ্রয় নির্মাণ, বাতিঘর নির্মাণ সহ বাণিজ্য উপযোগী কাঠামো গড়ে ওঠে। এই সময় বাণিজ্যিক কাঠামোকে শক্তিশালী করার জন্য শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে।
জমিগুলোকে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে তা অভিজাত ও কৃষকদের কাছে পত্তন দেওয়া হয়, ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পায়। অর্থনীতিতে হেলেনিস্টিকদের বড় অবদান তখন আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার সূচক হিসেবে হেলেনিস্টিক স্বর্ণ ও রৌপ্য মুদ্রা সমগ্র মধ্য ও পশ্চিম এশিয়াব্যাপী বিস্তৃত হয়। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ব্যাংক ব্যবস্থাও গড়ে ওঠে। জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে হেলেনিস্টিকরা জ্ঞান বিজ্ঞানের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। আলেকজান্ডারের মৃত্যুর পর টলেমির অর্থাৎ আলেকজান্ডারের সেনাপতির শাসনকালে আলেকজান্দ্রিয়া নগরী বিজ্ঞান চর্চার তীর্থকেন্দ্রে পরিণত হয়েছিল। এ সময় বিজ্ঞানের বিকাশে বিখ্যাত অনেক পণ্ডিতের আবির্ভাব ঘটেছিল। এদের মধ্যে জ্যামিতির জনক ইউক্লিড, ত্রিকোণমিতির জনক হিপারকাস, জ্যোতির্বিদ ও জ্যামিতজ্ঞ ইরাটোস্থিনিস, বিখ্যাত পদার্থবিজ্ঞানী আর্কিমিডিস, বিজ্ঞানী ও দার্শনিক এরিস্টটল ছিলেন অন্যতম। তাদের অক্লান্ত পরিশ্রম ও জ্ঞানচর্চায় হেলেনিস্টিক যুগে গণিতশাস্ত্র, জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগণিত, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, শারীরবিদ্যা, উদ্ভিদবিদ্যা সহ বিজ্ঞানের নানা শাখায় অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছিল। দর্শনের ক্ষেত্রে হেলেনিস্টিক যুগে স্টোইকবাদ ও এপিকিউরাসবাদ বিকশিত হয়েছিল। এ যুগের বিখ্যাত দার্শনিকদের মধ্যে জেনো ও এপিকিউরাস ছিলেন অন্যতম। জেনো স্টোইক দর্শনের একজন পুরোধা হিসেবে এ মতবাদের একটি স্কুল গড়ে তুলেছিলেন। এপিকিউরাস ছিলেন এপিকিউরাসবাদের প্রবক্তা। তিনি নৈতিক চরিত্র সমুন্নত রেখে আনন্দ লাভের মধ্য দিয়ে চূড়ান্ত মঙ্গল লাভের জন্য মানুষকে আহ্বান জানিয়েছিলেন। ধর্মের ক্ষেত্রে হেলেনিস্টিক যুগে দেবদেবীর আরাধনা করা হতো। টলেমি আলেকজান্দ্রিয়া একটি চমৎকার মন্দির নির্মাণ করেছিলেন। এ যুগে প্রাচ্যের ধর্মীয় ধ্যান ধারণা পাশ্চাত্যে প্রবেশ করলে এরই পথ ধরে খ্রিস্ট ধর্মের উদ্ভব ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ ও সিকিউ এর জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তাই প্রতিবারের মতো আজও সম্ভাব্য কিছু নমুনা প্রশ্ন তোমাদের সুবিধার্থে তুলে ধরছি। এমসিকিউ ও সিকিউ এর জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের নমুনা। গ্রিস কোন মহাদেশে অবস্থিত? গ্রিসের ভাষার নাম কি? একিয়ান কারা? মাইসেনীয়দের সম্পর্কে সংক্ষেপে লিখো। গ্রিসের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। মহামতি আলেকজান্ডার কে ছিলেন? হেলেনিক যুগ কি? হেলেনিক যুগের সময়কাল কত? হোমারীয় যুগ বলতে কি বুঝো? হোমারীয় যুগে কারা উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল? নগর রাষ্ট্র স্পার্টার বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে লিখো। ডেলিয়ান লীগ, পেলোপনেসীয় লীগ কি? সোফিস্ট কারা? সক্রেটিস কে ছিলেন? রিপাবলিক গ্রন্থটি কে রচনা করেন? পলিটিক্স কার লেখা? ইলিয়ড, অডিসি কে লিখেছেন? হেলেনিক যুগে নাট্যচর্চা সম্পর্কে সংক্ষেপে লিখো। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় কেন? থুকিডাইডিস কে ছিলেন? পৃথিবী যে গোলাকার গাণিতিকভাবে কে প্রমাণ করেন? গ্রিক সভ্যতার কোন যুগে জ্ঞানবিজ্ঞানের ব্যাপক উন্নতি হয়েছিল? স্থাপত্য ও ভাস্কর্যে হেলেনীয়দের অবদান সংক্ষেপে লিখো। প্রাচীন অলিম্পিক গেমস কত অব্দে শুরু হয়েছিল? হেলেনিস্টিক সভ্যতার বিকাশ সম্পর্কে সংক্ষেপে লিখো। ত্রিকোণমিতির জনক কে? এপিকিউরাস কে ছিলেন? ইত্যাদি ইত্যাদি। আর বিষয়বস্তু আত্মস্থ করার ফলে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর দিতেও তোমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের
প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে গ্রিক সভ্যতা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনলে এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে অবগত হলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের আলোচনা শেষ করার আগে আবারও বলছি, তোমরা যারা এখনও আমার পাঠশালা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদের আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ ও সুন্দর থাকবে। পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।